প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের ফুলের বিবাহ গদ্যের অনুশীলনী নিয়ে আলোচনা করব। এটা কিন্তু তোমাদের বইয়ের অনুশীলনী। আমি এখানে সুন্দর করে স্লাইডে উপস্থাপন করতেছি। প্রথমেই রয়েছে পাঠ পরিচিতি, প্রকৃতি ও হাস্যরসের মিলন, রচনার মূল বিষয়। এই রচনায় হাস্যরসের মাধ্যমে বিভিন্ন ফুলের নাম, গন্ধের তারতম্য এবং বর্ণের রকমফেরের অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, যেহেতু এটা একটি রম্য রচনা, তাই এখানে হাস্যরসের মাধ্যমে ফুলের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। আমরা একটু শব্দার্থ ও টিকাগুলো পড়ি। যেমন প্রথমেই রয়েছে ভ্রমর। ভ্রমর কথার অর্থ বিবাহযোগ্য কন্যা। আচ্ছা, আমরা একটু হাইলাইটস করি এখান থেকে। বিবাহযোগ্য কন্যা, বিয়ে দেওয়ার দায়িত্ব বহনকারী ঘটক। সম্বন্ধের কথার অর্থ বিয়ের। কন্যাকর্তা, আমরা সবাই জানি কন্যাকর্তা মানে কন্যার অভিভাবক অথবা কন্যার পিতা, স্বাভাবিক অর্থে কন্যার পিতা। এরপরে কি? কুলাচার্য, কুলের আচার্য বা বংশের প্রধান পুরোহিত। এয়গণ, সধবা নারী। ঠিক আছে, সধবা মানে হচ্ছে যাদের স্বামী এখনো বেঁচে আছেন। ইয়ার্কি, ইয়ার্কি আমরা সবাই জানি রসিকতা বা ফাজলামি। বলে না, কিরে ইয়ার্কি করিস, বা আমি কি তোর সাথে ইয়ার্কি করি? প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও, তবেই আমরা সার্থক। আচ্ছা, এরপরে আমরা শব্দার্থ এগুলো একটু দেখে নেই। আচ্ছা, ঠিকই আছে। পরিমল, পরিমল কথার অর্থ সুগন্ধ। ঠিক আছে। গন্ধরাজ, গন্ধের রাজা। গন্ধরাজ কিন্তু একটি ফুলের নাম। বাঞ্ছা মালি, যে মালি ইচ্ছা মতো ফুল ফোটাতে পারে। খদ্দত, খদ্দত কথার অর্থ জোনাকি পোকা। পত্রাসন, পাতার উপর আসন, বা পাতার উপরে যদি তুমি বসো তাহলে সেটাই পত্রাসন। ঠিক আছে, এটাই পত্রাসন। অবগুণ্ঠনবতী, ঘোমটা দেওয়া নারী। ঠিক আছে, যে নারী মাথায় কাপড় দিয়ে থাকে তারাই অবগুণ্ঠনবতী। কমল কাকা, কমলাকান্তকে কাকা বলে সম্বোধন করা হয়েছে। সন্ধ্যা ঠাকুরনী দিদি, এখানে সন্ধ্যাকালকে, যে সন্ধ্যাবেলা, ঠিক আছে, দিদি বলে সম্বোধন করা হয়েছে। আচ্ছা, এরপরে কি আছে? কর্ম অনুশীলন। তোমরা এই কর্ম অনুশীলনটা একটু দেখে নিতে পারো। এবার চলে যাই আমাদের মূল অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নে। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি, যে ফুলের বিবাহ গল্পের পাত্র কি ছিল? মনে আছে? ফুলের বিবাহ গল্পের পাত্র স্থলপদ্ম, কিন্তু এখানে প্রশ্নটা একটু ভুল আছে। প্রকৃতপক্ষে পাত্র ছিল কে জানো? গোলাপ। প্রকৃতপক্ষে পাত্র ছিল গোলাপ, কিন্তু এখানে গোলাপ তো অপশনেই নেই, তাই আমরা স্থলপদ্ম দিতে পারি। ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা, এই যে মল্লিকা, রজনীগন্ধা, মালতী, এরা কিন্তু সব মেয়ে, এরা পাত্র হবে কিভাবে? পদ্ম একটা পাত্র ছিল, কিন্তু যদিও সেই পাত্রের সঙ্গে মল্লিকার বিয়ে হয়নি, মল্লিকার বিয়ের হয়েছিল গোলাপের সঙ্গে। আচ্ছা, এরপরে কি? বহু নির্বাচনী কন্যাকুল ও সাদৃশ্য। আচ্ছা, এ গল্পে কন্যাকুল বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর, ফুলদেরকে বোঝানো হয়েছে। আচ্ছা, উদ্দীপককে দেবাশিসের সাথে ফুলের বিবাহ গল্পের সাদৃশ্য রয়েছে। গন্ধরাজ নাকি গোলাপ নাকি রজনীগন্ধার? উত্তর হচ্ছে গোলাপের। ঠিক আছে, খ, গোলাপের। আচ্ছা, এরপরে কি আছে? সৃজনশীল প্রশ্ন ও উত্তর। আমরা একটু এই যে উদ্দীপকটা দেখে নিই। মৌরি একদিন বাবার কাছে বায়না ধরে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাবে।
বাবা একদিন ওকে নিয়ে বেড়াতে গেলে সে ভীষণ খুশি হয়। নানা জাতের ফুল ফলের গাছের সমারোহ দেখে সে অভিভূত হয়ে যায়। দীর্ঘদিন সে যেসব ফুল ফলের নাম শুনেছে সেগুলো আজ নিজ চোখে দেখে খুবই আনন্দিত হয়। অবশেষে সিদ্ধান্ত নেয় বাড়ির আঙিনায় ছোট্ট একটা বাগান করবে। আচ্ছা, আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্ন ক, ফুলের বিবাহ গল্পে কে ঘটকের দায়িত্ব পালন করে? আমরা জানি ফুলের বিবাহ গল্পে এই যে ভ্রমর মশাই, তাই না? ভ্রমর মশাই ঘটকের দায়িত্ব পালন করেন। আচ্ছা, এরপরে কি আছে? ক্ষুদ্র বৃক্ষটি কেন বিরক্ত হয়েছিল? ওই যে ভ্রমর অ্যাডভান্স টাকা চাইছিল, তাই না? আচ্ছা, ক্ষুদ্র বৃক্ষটি যখন ভ্রমরের কাছে বর কে তা জানতে চাইলো, অর্থাৎ মল্লিকার বাবা, মল্লিকা ফুলের বাবা, মল্লিকা গাছটি ভ্রমরের কাছে জানতে চাচ্ছে, বলো তো বর কে, আগে সেইটা একটু বলো, পাত্রটা কে একটু বলো। তখন ভ্রমর বলতেছে, বর অতি সুপাত্র, বর অনেক ভালো ছেলে, তার অনেক গুণ। এরূপ অস্পষ্ট উত্তর দিলে বৃক্ষটি বিরক্ত হয়েছিল, কারণ বৃক্ষটি স্পষ্ট ও সুনির্দিষ্ট উত্তর আশা করেছিল। মানে এই যে মল্লিকা গাছ চেয়েছিল ভ্রমর যেন তাকে বরের নাম বলে দেয়, ঠিক আছে, বরের পরিচয় কি, কোথায় বাড়ি, কোন গাছের ফুল। কিন্তু ভ্রমর একটু বেশি পাকনা, ঠিক আছে, বেশি অ্যাডভান্স বোঝে, তাই সে বলে যে আগে একটু মাল করি দাও, অ্যাডভান্স দাও, তাহলেই বলতেছি বরটা কে। আসলে যারা ঘটক তারা একটু এই প্রকৃতির হয়ে থাকে, কবি সেটাই এখানে তুলে ধরেছে। কিন্তু ভ্রমরের অস্পষ্ট উত্তরে তার মনে সংশয় তৈরি হয় এবং সে বিরক্ত হয়ে ওঠে। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে যে উদ্দীপকের মৌরীর ভালো লাগার বিষয়ের সঙ্গে ফুলের বিবাহ গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। প্রথমে আমরা লিখব, উদ্দীপকের মৌরী বোটানিক্যাল গার্ডেনে গিয়ে বিভিন্ন ফুল ফলের গাছ দেখে আনন্দিত হয় এবং বাগান করার সিদ্ধান্ত নেয়। ফুলের বিবাহ গল্পেও বিভিন্ন ফুল এবং তাদের বৈশিষ্ট্য, অর্থাৎ যেমন গন্ধ, বর্ণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরে লিখবা, উভয় ক্ষেত্রেই ফুল এবং প্রকৃতির প্রতি ভালোবাসা ও ভালো লাগার বিষয়টি গভীরভাবে ফুটে উঠেছে। মৌরীর আনন্দিত হওয়ার, আচ্ছা তোমাদের জন্য আমি একটু বড় করেই দেখাই। মৌরীর আনন্দিত হওয়ার কারণ যেমন বিভিন্ন ফুলের সৌন্দর্য ও বৈচিত্র্য, তেমনি গল্পের ফুলদের মধ্যেও একটি আন্তঃসম্পর্ক ও সৌন্দর্য বিদ্যমান। উভয় ক্ষেত্রেই প্রকৃতি ও ফুলের প্রতি একটি শ্রদ্ধাপূর্ণ মনোভাব পায়। মৌরীর অভিজ্ঞতা থেকে তাকে এতটাই প্রভাবিত করে যে সে নিজের বাড়িতেও ফুলের বাগান তৈরি করতে উৎসাহিত হয়। ওকে, আচ্ছা, মূল চেতনার বিষয়, ঘ নম্বর প্রশ্ন। প্রশ্নে বলছে কি, মৌরীর মাঝে সৃষ্ট প্রক্রিয়াই যেন ফুলের বিবাহ গল্পের মূল চেতনা, এটা বুঝিয়ে লিখতে বলছে। আচ্ছা, ফুলের বিবাহ গল্পে লেখক ফুল এবং প্রকৃতির প্রতি ভালোবাসার কথা তুলে ধরেছেন। মৌরীর বোটানিক্যাল গার্ডেন ভ্রমণ এবং বাগান করার সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমেও একই চেতনা প্রকাশ পায়। তুলনা, মৌরী যেমন ফুল ফলের গাছের সৌন্দর্য ও বৈচিত্র্যে মুগ্ধ হয়ে বাগান করতে অনুপ্রাণিত হয়েছে, তেমনি গল্পের ফুলেরা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। উভয় ক্ষেত্রেই প্রকৃতি ও ফুলের প্রতি গভীর অনুরাগ প্রধান হয়ে উঠেছে। সিদ্ধান্ত, গল্পে বর্ণিত ফুলদের পারস্পরিক আকর্ষণ ও বন্ধন যেমন ভালোবাসার প্রতীক, তেমনি মৌরীর বাগান তৈরি করার সিদ্ধান্তও প্রকৃতির প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ। তাই মৌরীর মাঝে সৃষ্ট প্রতিক্রিয়া ফুলের বিবাহ গল্পের মূল চেতনারই প্রতিরূপ। ঠিক আছে, তুমি যদি প্রশ্নগুলো একবারে না বোঝো, ভিডিওটি টেনে টেনে প্রশ্নের উত্তরগুলো পুনরায় দেখবে, আশা করি তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। এর পরবর্তী ক্লাসে অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, শুভরাত্রি।